সিরাজুল ইসলাম খুব অনায়াসে কি মানে ইসরায়েল বা আমেরিকা পার পেয়ে যাবে কিনা সেই সঙ্গে একটু বলবেন যে ইরানের সাথে যে যুদ্ধের যে আপনার যুদ্ধ বন্ধের যে আহ্বান জানিয়ে আপনার চীনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সৌদি আরব সফরে যাচ্ছেন। আসলে এই যুদ্ধ বন্ধে কূটনৈতিক বা রাজনৈতিক যে সমঝোতা সেইটা কোনো কিছু দেখেন, কোনো আশার আলো এখানে আছে? আপনাকে ধন্যবাদ স্বপন, ধন্যবাদ সমালোচক রানা ভাইকে, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা সবাইকে। যুদ্ধের যে পরিস্থিতি এবং যুদ্ধের যে জয় পরাজয়, যুদ্ধের যে গতি প্রকৃতি, তাতে ইরান খুব আপার হ্যান্ডে আছে, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই এই কারণে যে আপনি একটা কথা বলে গেছেন ভেতরে মনে হয় যে আমেরিকা মার্কিন সেনারা বুট ফেলার জন্য প্রস্তুত জি ইরানের মাটিতে। আসলে ইরান অপেক্ষা করছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা অপেক্ষা করছি। এই অপেক্ষা করার মানে কিন্তু তাদেরকে বরণ করা না, তাদের জাস্ট কফিনগুলো পাঠানোর জন্য অপেক্ষা করছে ইরান, এবং এটা হবে, এটা হবে। একটা কথা বলি, রানা ভাই যেটা বললেন যে ইরান অনেক বেশি পুরনো সভ্যতার অধিকারী দেশ, এরকম পৃথিবীতে বহু সভ্যতার অধিকারী দেশ আছে, তারা খুবই ক্ষয়িষ্ণু শক্তি হয়ে গেছে এবং এখন আর অনেকে চেনেই না, এরকম অনেকে আছে। কিন্তু ইরান এই জায়গায় নতুন করে ঘুরে দাঁড়িয়েছে এবং পৃথিবীতে নতুন একটা ইতিহাস রচনা করতে যাচ্ছে। সেই সময়ের দ্বার প্রান্তে, সেই সময়ের একেবারে মুখোমুখি অবস্থানে ইরান এখন। সেক্ষেত্রে এই যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা, এই যুদ্ধ দিয়ে তারা খুব একটা লাভ করতে পারবে না, এবং এই যুদ্ধের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থাটা খুব ক্রিটিক্যাল পজিশনে পৌঁছেছে। ইরানের জনগণ একদম বেশ বড় একটা সংখ্যা, ৯ কোটি মানুষ, এবং এর ভেতরে 70% বা তারও বেশি সম্ভবত তরুণ, যাদের বয়স 16 থেকে 50-55-র ভেতরে। এটা বিরাট একটা ব্যাপার। আপনি শুনলে অবাক হবেন, ইরানের বাসিজ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সংখ্যা 90 লাখ, যারা ট্রেন্ড মানে সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন তারা, এবং যাদের কমান্ড আইআরজিসির হাতে। আপনি যুদ্ধ করবেন এখানে এত সহজ? এবং ইরানের যে সামরিক বাহিনী রয়েছে সেটা তো বিরাট বড় সংখ্যা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা ইসরায়েলের মতো এরকম সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশের জন্য ম্যাটার হয়ে দাঁড়িয়েছে ইরান, যার কারণে ইরানকে তারা এখনই মানে কি বলবো মিনিমাইজ করে দিতে চায়। সহজ কথা, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে বা বিশ্ব রাজনীতির অঙ্গন থেকে ইরানকে মাইনাস করে দিতে চাই, ইরান ম্যাটার করে বলে। আর যেটা বললেন একটু বলে দিই যে সমঝোতা বা যুদ্ধবিরতির সম্ভাবনা আছে কিনা, এই জায়গায় ইরানের বক্তব্য খুব পরিষ্কার। আমি এই কথাটা কয়েকদিন ধরে বলে আসছিলাম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেখি যে গতকালকে সেই কথাটাই বলেছেন। সেটা হচ্ছে যে 2 দিন অন্তর অন্তর ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলা চালাতে আসে, এটা ইরানের জন্য যুদ্ধ করার চেয়ে বিব্রতকর ব্যাপার, তার জন্য মান সম্মানের ব্যাপার। ইরান তো একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি। 2 দিন অন্তর অন্তর তারা যে তাকে মারতে আসে, এটা ইরানের জন্য মান সম্মানের ব্যাপার। এই মান সম্মান নিয়ে যাতে টানাটানি ডেলি না হয়, তার উৎসটা বন্ধ করতে চায় এবার ইরান, যার কারণে খুব সহজে যুদ্ধবিরতি হবে এই রকম ইরানের পক্ষ থেকে ভাবার সুযোগ নেই। যে হরমুজ প্রণালী যেটি বন্ধ করে দেওয়া হয়েছে, আবার খোলা হয়েছে কিছুদিন আগে, ইসরায়েল এবং আমেরিকার জাহাজ বাদে অন্য জাহাজগুলো বলা হচ্ছে তারা ছাড় দিচ্ছে সেখানে, যার ফলে যেটা হচ্ছে যে তেলের একটা সংকট দেখাতে, জ্বালানি তেল, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনার পাশাপাশি একটা আলোচনা থেমে যাচ্ছে, সেটা হচ্ছে যে বিশুদ্ধ পানির সংকট। এটাকে বলা হচ্ছে তেল নাকি পানির যুদ্ধ, কারণ ইরানের যে পানির উৎস সেখানে কিন্তু হামলা করা হয়েছে। ইরান আবার মধ্যপ্রাচ্যের বাহরাইনে পানির উৎসতে হামলা করেছে, ফলে বিশুদ্ধ পানির সংকট। মানে বলা হচ্ছে তেলের যুদ্ধ নাকি পানির যুদ্ধ? এটা আসলে তেলের যুদ্ধ না, পানির যুদ্ধ না। পানির সংকট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেল সংকট তো তৈরি হয়েছেই। হরমুজ প্রণালী যখন বন্ধ করা হয়েছে বা কিছু রিল্যাক্স করে দিয়েছে, শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল গামী জাহাজগুলোর বাদ বাকি সবার জন্য হয়তো ফ্রি করে দিয়েছে, এরকম একটা ঘোষণা কম বেশি শুনেছি। তো সেক্ষেত্রে তেল যুদ্ধ তো আছে খানিকটা, কারণ সারা বিশ্বের তেলের ক্রাইসিস। মানে ইরান অভিযোগ করছে যে তাদেরকে বিভক্ত করে ইরানের যুক্তরাষ্ট্রের নজর তেলের দিকে। ডেফিনেটলি তা তো বটেই, এটা একটা ব্যাপার। আচ্ছা,
আমেরিকা তো কোনো জায়গায় একটা বিষয় নিয়ে তো প্রজেক্ট খোলে না, তাদের প্রজেক্টে বহু সংখ্যক লক্ষ্য উদ্দেশ্য থাকে, এখানে বহু সংখ্যক লক্ষ্য উদ্দেশ্য আছে। এটা নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, সেই সময় নেই। তো এখানে তেল এবং পানি নিয়ে যদি বলি আমি, তো হরমুজ প্রণালী বন্ধ করার কারণে তেলের ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে। এবং আজকে $110 থেকে $120 ভেতরে আন্তর্জাতিক পার ব্যারেল তেলের দাম ছিল এইভাবে। এবং এশিয়া, ইউরোপ, আমেরিকার শেয়ার মার্কেটে ব্যাপক ধস নেমেছে হরমুজ প্রণালী বন্ধের কারণে, এগুলো আমরা দেখছি। পানির যে ঘটনাটা সেটা হচ্ছে যে ইরানের মূল ভূখণ্ডে কিন্তু পানির কোনো উৎসে ওরা আঘাত করেনি বা ওইরকম কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটা যেটা ঘটেছে যে পারস্য উপসাগরে কিশ দ্বীপ নামে একটা দ্বীপ আছে, এটা ইরানের মালিকানায়, কিশ দ্বীপ। এই কিশ দ্বীপে যথেষ্ট জনবসতি আছে এবং ইরানের রাজধানী তেহরান বা ভালো ভালো যে সমস্ত ইউনিভার্সিটি আছে তার ব্রাঞ্চ আছে কিন্তু এই কিশ দ্বীপে। তো এই কিশ দ্বীপে ডিস্যালিনেশন একটা প্রজেক্ট আছে, যেখান থেকে সাগরের পানি লবণাক্ততা মুক্ত করে পানযোগ্য করে তোলে ইরান। এই প্রজেক্টে হামলা করেছে ইসরায়েল বা আমেরিকা, এবং হামলাটা হয়েছে সম্ভবত, আমি যতদূর জানি, যে বাহরাইনের মাটি থেকে। তো ইরানের সাধারণত যুদ্ধের বৈশিষ্ট্য হচ্ছে যে উৎস থেকে হামলা করে ইরানের উপর, সেই উৎসের উপরে পাল্টা রিটালিয়েট করে ইরান। আবার যেভাবে হামলা করা হয় ইরান সাধারণত সেইভাবে হামলাটা জবাব দেয়, এরকম একটা ব্যাপার। তো যেহেতু এবার পানির প্রজেক্টে হামলা করেছে এবং বাহরাইনের উপর থেকে, আমি কোনোটাই জাস্টিফাই করছি না, ঘটনাটা শুধু আমি তুলে ধরছি, সেক্ষেত্রে তারা বাহরাইনের একটা ডিস্যালিনেশন প্রজেক্টে হামলা চালিয়েছে, ব্যাপারটা এই। তবে আমি মনে করি না যে এটা পানি যুদ্ধ হয়েছে, বাট যা ঘটেছে এটা অনেক বড় ঘটনা, এই কারণে যে কিশ দ্বীপে যে ডিস্যালিনেশন প্রজেক্টে হামলা চালানো হচ্ছে, এই প্রজেক্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণে 30টি গ্রামে যথেষ্ট মানুষ, 30টি গ্রামের মানুষের খাওয়ার পানির ব্যবস্থা আপাতত বন্ধ হয়েছে। এবং এই যুদ্ধ পরিস্থিতিতে ইরান যে চট করে পানি নিয়ে গিয়ে কিশ দ্বীপে দিয়ে আসবে, সেই পরিস্থিতি তো নেই বলা যায়, কারণ মূল পারস্য উপসাগরকে কেন্দ্র করেই তো যুদ্ধটা ঘূর্ণায়মান আবর্তিত হচ্ছে। সেক্ষেত্রে বেশ একটা জটিল অবস্থায় পড়েছে, এটা মোটামুটিভাবে আমরা বলতে পারি। যুদ্ধ মানে তো বড় খরচ, বড় ব্যয়, সেই জায়গাটায় যুদ্ধের যে অর্থনৈতিক পরিস্থিতি সেই কোথায় অবস্থানে আছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? খুবই চমৎকারভাবে আমি 2-3টা তথ্য দিয়ে শেষ করতে পারি। একটা ব্যাপার হচ্ছে কি, যে এই যুদ্ধে রানা ভাই কিছুটা বলেছিলেন যে ইরান $2-4 হাজার, $5 হাজার, $10 হাজার ড্রোন দিয়ে তাদের মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্রকে, ইন্টারসেপ্টরকে ইউজ করাতে বাধ্য করছে, এবং তাতে আলটিমেটলি ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধের অর্থনীতিতে হেরে যাচ্ছে। এর সাথে যদি আমি একটা পরিসংখ্যান বা ইনফরমেশন তুলে ধরি আমেরিকার, তাহলে বুঝবেন। যুদ্ধ শুরুর 2-3 দিনের ভেতরেই MS নাও, আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল, সেই চ্যানেল বলেছিল যে প্রতিদিন যুদ্ধের ব্যয় হচ্ছে $1 বিলিয়ন, তার মানে $100 কোটি। এর 2-3 দিন পরে পলিটিকো নামে একটা গণমাধ্যম, তারা বলেছে যে নো, কংগ্রেসের 2জন সদস্যের সূত্রের বরাত দিয়ে বলেছে যে প্রতিদিন যুদ্ধের ব্যয় হচ্ছে $2 বিলিয়ন, তার মানে $200 কোটি। $200 কোটি মানে 200 কোটি টাকা নয়, $200 কোটি। এখন খবর এসেছে ডেমোক্র্যাট দলের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের যে নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি হাকিম জেফরিস, তিনি বলছেন যে নো, নট 1 বিলিয়ন, নট 2 বিলিয়ন, বিলিয়নস, অনেক বিলিয়ন ডলার পার ডে খরচ হচ্ছে। তার মানে আমেরিকা এই জায়গায় ভীষণ চাপে পড়ে যাবে অর্থনীতিতে, এবং আমরা জানি যে সে প্রায় 36 বা 38 ট্রিলিয়ন ডলারের ঋণ তার, এবং এই ঋণগুলোর একটা বিরাট অংশ চীনের কাছে। যুদ্ধের পরিণতি কি হতে পারে শেষ পর্যন্ত? ধন্যবাদ সবার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংক্ষেপেই বলি যে যুদ্ধের পরিণতি যা হতে পারে, যদি সবকিছু ঠিক থাকে, বর্তমান যুদ্ধের যে গতি প্রকৃতি, তাতে মূল লক্ষ্য দুটো। আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্য হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে ইরানকে মুছে ফেলে, ইরানের প্রভাব প্রতিপত্তি সব এটা তাদের উদ্দেশ্য করে দেয়া। ইরানের টার্গেট, এট দ্য সেম টাইম ইরানের টার্গেট হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার প্রভাব প্রতিপত্তি অবস্থান মধ্যপ্রাচ্য থেকে ভীষণভাবে ক্ষুণ্ণ করা। এই দুটো টার্গেটে কে জিতবে এটাই প্রশ্ন, এইটাই হবে পরিণতি। সেই জায়গায় আমি এখনও পর্যন্ত যা দেখছি তাতে আপার হ্যান্ডে ইরান। কারণ হচ্ছে যে ইরান তার নিজের ভূখণ্ডের থেকে লড়াই করছে, এবং এখন পর্যন্ত যা দেখছি মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশ, যে যত ঘাঁটি, প্রত্যেকটা ঘাঁটিতে হামলা করেছে, কোনো আরব দেশ কিন্তু ইরানের বিপক্ষে দাঁড়িয়ে যায়নি যুদ্ধ করার জন্য। এই অবস্থায় যদি চলে তাহলে এই সমস্ত ঘাঁটি
গুটাতে হবে আমেরিকাকে, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার প্রভাব প্রতিপত্তি চলে যাবে। সেক্ষেত্রে যুদ্ধের গতি প্রকৃতি বা পরিণতি এই হবে যে সম্ভবত মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব প্রতিপত্তি চলে যাবে, আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে অনেকটা না হয়ে যাবে। সিরাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ।